আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি জনগণের স্বস্তি কোথায়। আলোচনায় এই স্বস্তির পাশাপাশি রাজনৈতিক বিষয়গুলো আমরা আলোচনায় নিয়ে আসব। আমাদের সাথে স্টুডিওতে 3 জন বিশিষ্ট অতিথি উপস্থিত হয়েছেন, তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হইনি। ডান দিক থেকে শুরু করছি, জনাব রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন এরপরে জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন আকরাম হুসাইন, যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক কমিটি, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই, একটু আজিজ ভাইয়ের কাছ থেকেই শুরু করি, যেহেতু আমরা শিরোনাম করেছি জনগণের স্বস্তি কোথায়। আজকে যেটি ভ্যাট ইস্যুটি একটি আলোচনা এসছে, আপনিও হয়তো দেখেছেন খবরে। এমনিতে যেটি আসলে মানুষের কাছে তো আসলে দিন শেষে সে কী চায়, দ্রব্যমূল্য যেন ঠিক থাকে, একটু শান্তিতে ঘুমাতে পারে, এটি তো আসলে চায়। সেই দিক থেকে যে মূল্যস্ফীতির চাপ মানুষের মধ্যে রয়েছে, এক ধরনের আতঙ্ক কাজ করছে, বা বাজারে গেলেও সেটি সে টের পাচ্ছে, সেইখানে এই ভ্যাট আরেকটু বাড়তি অস্বস্তি যোগ করবে বলে মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি কিন্তু চেক দেওয়া যাচ্ছে না। সেই সাথে ভ্যাটটা কিন্তু গরিব লোক বেশি দেয়। বড় লোকরা তো শত কোটি টাকার ট্যাক্স ওরা ফাঁকি দেয়, 5,000 টাকা খরচ করে, 10,000 টাকা খরচ করে ফাঁকি দেয়। কিন্তু গরিব লোক যে রিক্সাওয়ালা বিড়ি খায়, সিগারেট খায়, ও যে ইনডাইরেক্ট ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, এটা কিন্তু ও বোঝে না, কিন্তু ট্যাক্স দেয়, ও ট্যাক্স ফাঁকি দেয় না। তো এখন এই ট্যাক্স ভ্যাট বাড়ানো মানেই হচ্ছে গরিব লোকের উপরে বোঝা চাপানো, ধনী লোকের না। আবার আপনাদের শুল্ক কমায় দিছে, কিছু কিছু জিনিস জিরোতে নামায় দিছে, ওটা হলো ব্যবসায়ীদেরকে প্রণোদনা দেওয়া। হ্যাঁ, কিন্তু মুদ্রাস্ফীতি যদি চেক না দেওয়া যায় তাহলে ওভারঅল স্বস্তি কিন্তু আসবে না। মুদ্রাস্ফীতি কিন্তু কোনো সময় 2 ঘরের নিচে নামছে না। হ্যাঁ, 2 ঘরের নিচে। রিজার্ভ এক্সপোর্ট হয় না, রিজার্ভের হাত না দিয়েও লোন শোধ করতেছে। কারণ প্রবাসীরা কিন্তু এই যে এ মাসেও দেখা গেছে প্রবাসীরা মানে প্রায় ডাবল আপনার প্রবাসী আয় হয়েছে, কিন্তু আপনার মুদ্রাস্ফীতি কিন্তু চেক হচ্ছে না। আবার সেই সাথে আপনার দেখেন নোট ছাপানো হয়েছে, নোট ছাপানোর মুদ্রাস্ফীতি হয়, নোট ছাপালেই। এখন ধরেন অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের যিনি আসছেন তিনিও অর্থনীতিবিদ, তা ওনারা আমাদের চেয়ে বেশি ভালো বোঝেন, ওনারা করেন। তবে আমরা বুঝি ট্যাক্স বাড়াবেন, ভ্যাট বাড়াবেন, অবশ্যই পণ্যমূল্যর দাম বাড়বে। ভ্যাট বাড়ালে গরিব লোক বেশি মরবে এবং দাম বাড়বে, বাজার মূল্য বাড়বেই, স্বস্তি আপনার কোনোভাবেই থাকবে না। এছাড়াও স্বস্তির কথা যদি বলেন, শুধু বাজার মূল্য না, সর্বদিকেই তো আমি আইন শৃঙ্খলা বাহিনীর স্বস্তি নাই, বাজার বাজারের তো বাজার ব্যবস্থাপনাই নাই। বাজারের একজন বাজার ব্যবস্থাপনায় একজন ওই ছাত্র হত্যা মামলার আসামি ব্যবসায়ী বলে আকিজের পোলারে নেওয়া হইল, দেখা গেল যে উনি সয়াবিন তেল নাই, 8 টাকা দাম বাড়াই দিল, সাথে সাথে তেল কোথ থেকে পানির মতো, পানি যেমন গড়িয়ে ভরে ফেলে অমরা হলো। অর্থাৎ মূল কথা হলো সিন্ডিকেট। ডিমের সিন্ডিকেটটা পর্যন্ত কেউ ভাঙতে পারে না। ডিমের সিন্ডিকেট হলো সবচেয়ে ছোট এবং জানা, 3টা হাউস মিলে ডিম সিন্ডিকেট করে দাম বাড়ায় দেয়, দাম কমায় দেয়। এটা ভেরি সিম্পল। 3টে লোকরে নিয়ন্ত্রণে আনতে পারে না। আপনার বাজার ব্যবস্থাপনা বড় জিনিস ধরলাম। হ্যাঁ, এখানে ধরেন বাজারে ট্রান্সপোর্ট সিস্টেম আছে, বাজার ব্যবস্থাপনা আছে, চাঁদাবাজি আছে, অনেক কিছু আছে। কিন্তু ডিমের বিষয়টাও চাঁদাবাজি আছে বটে রুট লেভেলে, কিন্তু সিন্ডিকেট তো হোলসেল মার্কেট তো কেন পারছে না? আমরা একজন ব্যবসায়ীকে দায়িত্ব দিলাম, আওয়ামী লীগ সরকারও একই কাজ করেছিল, যদিও ব্যবসায়ীকেই দায়িত্ব দেওয়া হচ্ছে, এবারও তাই দেওয়া হচ্ছে, তারপরও কেন ভেতরে খবর জানা যাচ্ছে না? এটা পারতেছে না, সরকার অ্যাসার্ট করতে পারছে না। আগের সময়ে সরকার প্ল্যান করে অলিগার্ড তৈরি করছে, ব্যবসায়ীদেরকে হাতে টাকা আরও অলিগার্ড তৈরি করছে। আর এই সরকার যে ওই যে অলিগার্ড তৈরি হয়ে আছে তাদের ধরার ক্ষমতা নাই, কারণ এই সরকার তো আপনার ইলেকটেড সরকার না, আবার তাদের তো কোনো সংগঠনও নাই যে 24 জন বসে আছে ওই কয়েকজনই শেষ, লোক নাই তো। এখন ছাত্ররাও সমালোচনা করে, ছাত্ররাও যা চাইছে তা দিতে পারে না,
এখন সারা দেশ এই সরকার সব কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে পারে না, 5 মাস পার দিল কোনো কিছু, এবং অনেক কিছুই বলা যায় যে কোথার থেকে শুরু করবে এটাও সরকার বোঝে কিনা সন্দেহ আমার কাছে। এই জন্য সুতরাং দেশের অবস্থা একদমই সর্বদিকেই অস্বস্তি। আমি স্বস্তির কথা সক্ষমতার ঘাটতি নাকি অভিজ্ঞতার ঘাটতি বলে আপনি মনে করেন? অভিজ্ঞতা সক্ষমতা দুটিরই ঘাটতি। একটু রতন ভাইয়ের কাছ থেকে জানতে চাই। আমরা দ্রব্যমূল্যের কথা বলছিলাম, পাশাপাশি আজিজ ভাই আরেকটি কথা যোগ করলেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতিও স্বাভাবিক নয়, আসলে অতটা সন্তুষ্টির পর্যায়ে। আমরা দেখছি ছিনতাইয়ের খবর নিশ্চয়ই সম্প্রতি আপনিও খেয়াল করেছেন, এখানে রয়েছে খবর, আজকে যমুনা টিভিরও প্রতিবেদন গেছে এ নিয়ে। গেল আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 7 জন মারাই গেছে, এছাড়া মামলা তো হয়েছে অনেকগুলো, আহত হয়েছে অনেকে। এখন ছিনতাইকারীরা আসলে সবার আগে কোপ দিয়ে দেন, এরপরে যা কিছু নেওয়ার নিচ্ছে। ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও, কিন্তু নিয়ন্ত্রণে আসছে না কেন? 5 মাস 6 মাস তো হয়ে গেল আসলে। ধন্যবাদ। বছরের শুরুতে এই ধরনের আলোচনা আমাদের করতে হবে, এটা আমরা অনেকে হয়তো ভাবি নাই, কিন্তু আমরা যারা একটু সমাজটা নিয়ে ভাবতে চাই তারা জানি যে পুরনো বছর শেষ হয় মানে কিন্তু পুরনো পদ্ধতিটা শেষ হয় না, পুরনো পদ্ধতিটা নতুন বছরে নতুন রূপে আবার আবির্ভূত হয়, সেটা আমরা দেখেছি। এবং এই জন্য অনেকে ব্যঙ্গ করে বলে যে নতুন বছর আসে আমাদের কাছে নতুন আশা নয়, নতুন আশঙ্কা নিয়ে আসে। জনগণ এই জায়গা থেকে তো মুক্তি পেতে চেয়েছিল, এবং জনগণের মুক্তি পাওয়ার ক্ষেত্রে জনগণ খুব বেশি কিছু চায় না। জনগণ ঋণ খেলাপি হতে চায় না, জনগণ ব্যাংকের টাকা মেরে দিতে চায় না, জনগণ বিদেশে টাকা পাচার করতে চায় না। জনগণ কি চায়? যে তারা কাজ করলে তার মজুরিটা যেন ঠিকমতো পায়, কৃষক তার ফসল ফলালে ফসলের দামটা যেন ঠিকমতো পায়। মধ্যবিত্ত অন্তত একটু আশা করে বছরের শুরুতে নতুন স্কুলে ছাত্রছাত্রীদেরকে ছেলে মেয়েদেরকে ভর্তি করব, শিক্ষা উপকরণের দাম, কাপড় চোপড় এগুলোর দামটা যেন না বাড়ে। আবার তারা অনেকে যারা বাসা ভাড়া থাকে তারা মনে করে বাসা ভাড়া যেন আবার এই নতুন বছরে নতুন করে না বাড়ে। নতুন বছরের পটকা ফুটিয়ে আমরা কি নতুন বছরকে মানে আহ্বান জানাচ্ছি, নাকি ভয় তাড়ানোর চেষ্টা করছি, নাকি নতুন ভয় জেগে বসছে? এই নিয়ে নানা ধরনের আলোচনা মানুষের মধ্যে থাকে। কিন্তু আমরা যেটা পরিষ্কার করে বলতে চাই যে পুরনো সরকার কেন আমাদের কাছে পরিত্যাজ্য ছিল? তাদের চেহারা খারাপ না তাদের কর্মকাণ্ডটা খারাপ ছিল? তাহলে আমরা তো চেহারার বদল চাই নাই, আমরা একটা চরিত্রের বদল চেয়েছিলাম। এবং যে কারণে পুরনো সরকার নির্বাচন দিতে চায় নাই, অথবা নির্বাচন যেটা দিয়েছে তার নিজের মতো করে নির্বাচিত করে নিয়েছে সবাইকে, যে কারণে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের দাবি ছিল। পুরনো সরকার কোটার নামে নানা ধরনের পক্ষপাতিত্ব করেছিল। তারা বলছেন যে এখানে বলছে নাকি মেধার স্বীকৃতি হয়নি, যদিও মেধা প্রশ্নটা খুব বিতর্কিত যে মেধা আসলে কেমন করে যাচাই হবে। অনেকে তো ব্যঙ্গ করে বলে যে এখন যারা সরকারের বিভিন্ন জায়গা আছে তাদেরও মেধার পরিচয় তারা কি দিয়েছেন। ফলে আন্দোলনের সামর্থ্য আর মেধা এক জিনিস না। আবার একজন মেধাবী মানুষ তার চরিত্র বৈশিষ্ট্য বা কী হবে? মেধাবীরা কি চোর হয় না? মেধাবীরা কি ব্যাংক খালি করে দেয়নি? মেধাবীরা কি আমাদের সেতু নির্মাণের ক্ষেত্রে নানা ধরনের ভুল পরিকল্পনা করে জনগণের সম্পদ নষ্ট করেনি? ফলে মেধা দিয়ে সব কিছু যাচাই করে না, যাচাই করতে হবে কমিটমেন্ট দিয়ে। তিনি কার পক্ষে আছেন এবং কার পক্ষে কাজ করবেন। যাই হোক, সেই বিতর্কে আমি ঢুকছি না। আমি যেটা বলতে চাই যে আমরা পুরনো ব্যবস্থার একটা পরিবর্তন চেয়েছিলাম, জনগণ অন্তত চেয়েছিল। যে কারণে জনগণ যখন বৈষম্যবিহীন একটা সমাজের কথা ভেবেছে, বৈষম্য বিরোধী আন্দোলন যখন দেখেছে, স্বপ্নটা ছিল বৈষম্যবিহীন সমাজের, আর আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। জনগণ সেখানে কাতারে কাতারে যুক্ত হয়েছে। এবং আপনারা দেখুন, ছাত্রদের আন্দোলন বলা হয়, আসলে রক্ত দিয়েছে বেশি শ্রমিকরা, রক্ত দিয়েছে আমাদের এখানে শিশুরা, রক্ত দিয়েছে নারীরা, রক্ত দিয়েছে নাম না জানা মানুষ। যে কারণে এই যে 5 মাসেও এখন কিন্তু পুরো তালিকা করা যায়নি, 850-900 মতো তালিকা পাওয়া গেছে, কিন্তু মৃত্যুবরণ করেছে 1500। বাকিরা কারা? বাকি 600-650 তারা কারা? ছিন্নমূল মানুষ যাদের ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না, মৃতদেহ আছে কিন্তু কেউ তার পরিচয় নেয় না। তাহলে এই মানুষগুলো তো জীবন দিয়েছে, হয় সে জীবন দিয়েছে অথবা কেউ তার জীবন কেড়ে নিয়েছে। তাদেরকে সবাইকে বলবো আমরা তার রক্ত জড়িয়ে আছে আমাদের বর্তমান সরকারের কাছে। তাহলে বর্তমান সরকার কি ছিন্নমূল মানুষদের কথা ভাববে না? দরিদ্র মানুষের কথা ভাববে না? ছাত্রদের কথা ভাববে না? আমার যে মায়ের কোলে অথবা বাবার কোলে যে বাচ্চাটা মরে গেল, সেই বাচ্চাটার শিক্ষার কথা ভাববে না? অথবা যে যুবক রাস্তায় নেমেছিল তার কর্মসংস্থানের কথা ভাববে না? ফলে এগুলো যদি না ভাবে তাহলে বুঝতে হবে যে সরকারের পেছনে কমিটমেন্টটা খুব অভাব, কমিটমেন্টের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এখন আমরা ভ্যাটের শাস্তি পাবো, একদল আমরা চাইছি ভোটের স্বস্তি, আর আমাদের উপর আসলে ভ্যাটের শাস্তি। 15% ফ্ল্যাট রেটে যদি ভ্যাট হয়,
যে রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়ে 1,000 টাকা রোজগার করে, সে ব্যাটারি রিক্সার জন্য 350 টাকা দেয় মালিককে। রাস্তায় চলতে গেলে দিনে তার 150 টাকা খরচ। 2 বেলা যদি সে মেসে খায়, 2 বেলা খাওয়ার জন্য তার 150 টাকা খরচ। সকালের নাস্তা যদি 60 টাকা থেকে 60 টাকা করে, ভাতটা যদি খায়, ওদের তো খিদা লাগে বেশি, তাহলে সব মিলে আমি হিসাব করে দেখি 650 টাকার মতো তাকে প্রথমে খরচ করে ফেলতে হয়। তো 650 টাকা খরচ করার পরে 1000 টাকা থেকে থাকে তার 350 টাকা। এই 350 টাকা নিয়ে যখন সে বাজারে যাবে, কিংবা সে যদি 500 টাকাও নিয়ে বাজারে যায়, 75 টাকা তো তার বিভিন্নভাবে ভ্যাট সরকার নিয়ে নিচ্ছে তার কাছ থেকে। সে বুঝতেই পারলো না কিভাবে তার কাছ থেকে রাজস্বে টাকাটা চলে গেল। এই যে দরিদ্র মানুষের ঘাম মেশানো টাকা দিয়ে আমাদের রাজস্বের ভাণ্ডার পূর্ণ হয়, সেই রাজস্ব খালি করে দেয় যারা, একটাকেও ধরতে দেখলাম, একজনের কাছ থেকে টাকা উদ্ধার করতে দেখলাম 5 মাস না। আমাদের তখন কিছুর ক্ষোভ হয় যে এই সমস্ত দুর্বৃত্তদেরকে আমরা চিহ্নিত করছি, টাকা চুরি করেছে সেটা বলছি, মানে মনে হলো যে বাড়িতে চুরি হওয়ার পরে পুলিশ এসে বললো হ্যাঁ এত টাকা চুরি হয়েছে, জানলাটা এই দিক দিয়ে ভেঙে ঢুকেছে, এই দিক দিয়ে বেরিয়ে গেছে। তা পুলিশের কাছ থেকে এটা শোনার দরকার নেই তো, আমাদের শুনতে হবে ওই চোরটাকে ধরা হলো কিনা, আমার চুরির মাল উদ্ধার হলো কিনা। 5 বছরে আমরা 5 মাসেও আমরা কিন্তু চুরির মাল উদ্ধার হতে দেখলাম না। উপরন্ত ঘাটতি পূরণ করবার জন্য আমরা নতুন করে দেখলাম এই ভ্যাটের খরচ নেমে এলো। আর একটা কী দেখলাম, আপনি একটু আগে বলছেন যে একজন ব্যবসায়ীকে তো দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, ব্যবসায়ীকে দায়িত্ব দিলেও তো ব্যবসায়ী স্বার্থই দেখবে, মানে ব্যবসায়ী কি তার স্বার্থে, মানে তার স্বজাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে বলুন? দেখা যায়নি। ফলে যখনই ব্যবসায়ীকে দায়িত্ব দেওয়া হয়েছে তখনই আমরা বুঝেছি যে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা হচ্ছে। যখনই এখানে দেখব যে আমরা আমলাদেরকে দায়িত্ব দেওয়া হবে, তখন আমলাদের স্বার্থ রক্ষা করা হবে। ধরুন শেখ হাসিনা ফ্যাসিস্ট, তাকে ফ্যাসিস্ট বলে আমরা ক্ষমতা থেকে তাড়ালাম। একটা মানুষ একা একা ফ্যাসিস্ট হয়েছিল? তার প্রশাসন কে ছিল, পুলিশ কে ছিল, বিচার বিভাগ তাকে কত সহযোগিতা করেছে, কেউ কোনো হিসাবের মধ্যে এলো না। কেন এলো না? ফলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যদি বলছি, আপনি যে বললেন যে জনগণের স্বস্তি কোথায়, জনগণের স্বস্তি না, জনগণের এখন আতঙ্কটা কি, যে বারবার আমরা স্বৈরশাসককে তাড়াই, বিজয় অর্জন করি, বিজয়টা আমাদের হাতছাড়া হয়ে যায়। যারা ক্ষমতায় আসে তারা আবার নতুন রূপে আবির্ভূত হয় এবং পুরনো দানবের নতুন চেহারায় আমাদের সামনে আবির্ভূত হয়। এই ধরনের একটা অস্বস্তি জনগণের মধ্যে আছে। জি, আপনার কাছে আলোচনা আবার ফিরছি। জনাব আকরাম হোসেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা যখন দেখেছি নাগরিক কমিটি গঠন হয় কিংবা সরকার গঠনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অবস্থান, সেটি তারা বেশ জানান দিচ্ছিল ছাত্রনেতারা, আপনারা, যে এটি হবে সরকারের একটি প্রেশার গ্রুপ, সরকার কোনো ভুল ত্রুটি করলে সেটি তারা শুধরে দিবেন। সরকারের এখন পর্যন্ত যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি কিংবা ছিনতাই, আইন শৃঙ্খলা, এটি এখন পর্যন্ত বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির আমরা তেমন কোনো আন্দোলনে বা এমন কোনো দেখিনি। আসলে মিটিংয়ে হয়তো আপনারা করেছেন কিনা আমি জানি না, কিন্তু বরঞ্চ সংবিধান বাতিল করা, মুজিববাদ কিভাবে বন্ধ করা যাবে কিংবা কিভাবে রাষ্ট্রপতির অপসারণ, বড় বড় বিষয়গুলো নিয়ে আপনাদের ফোকাস অনেক বেশি সরব দেখেছি। কোনটি আসলে আপনাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ? প্রথমত আপনার তথ্যের হয়তো কোনো ঘাটতি আছে, আপনি যদি একটু সংশোধন করে দেন। আমরা লাস্ট যে প্রোগ্রামটি করেছিলাম, আমরা যে মার্চ ফর ইউনিটি, সেখানে কিন্তু আমাদের প্রধান 2টি জিনিস ছিল। সেটি হচ্ছে এই যে গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন। পাশাপাশি আমরা তো যে আমরা আপনি 2টি জিনিস বলছেন একই সাথে, আমরা মার্চ ফর ইউনিটি বলছি। আপনি হয়তো আমাদের বক্তব্যগুলো যদি দেখেন তাহলে দেখবেন সেখানে আমরা সম্পূর্ণ কথাটি বলেছিলাম, আওয়ামী লীগের বিচার, শহীদ ফ্যামিলি, আহতরা, সবাই একটি জায়গাতে ফোকাস করেছে, সেটি হচ্ছে কি বিচারটা নিশ্চিত করা উইদিন শর্ট টাইম, যত দ্রুত করা যায়, এবং সেই বিচারের মধ্যে যাতে আবার জাস্টিসও নিশ্চিত করা যায়। 2টি জিনিস। তো আমরা কেন আবার দেখুন 72 সংবিধান কোন বিচার, মানে এই জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, যে আওয়ামী লীগের যারা এখানে, দিন শেষে আওয়ামী লীগের বিচার। জি, অবশ্যই আওয়ামী লীগের বিচার। এখানে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের সাথে সব পরিপূর্ণভাবে জড়িত ছিল। আওয়ামী লীগের বিচারের বাইরে আমি কার বিচার চাইব? আওয়ামী লীগের সাথে যারা জড়িত এবং ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের কথা আমরা বলছি। এবং এটি নিয়ে কিন্তু আমাদের রেগুলার প্রোগ্রাম হচ্ছে। এমন না যে ধরেন আমরা বসেছি, আমরা উপদেষ্টাদের ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকারকে মাথায় তুলে নিয়ে আমরা নাচছি। আমরা কিন্তু দেখুন, আপনি যে বলছেন যে নতুন যে গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা নিয়ে হলো যে প্রোক্লামেশন, এই প্রোক্লামেশন তো সরকার ঘোষণা দিতে চায়নি। এই প্রোক্লামেশন তো সরকারকে, যেখানে আসলে সেটি জানতে চাইনি, আমি জানতে চেয়েছি যে
এই যে মূল্যস্ফীতি বা ছিনতাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এসব নিয়ে কি হ্যাঁ, এসব নিয়ে আমরা একদম রেগুলার, আমরা রেগুলার, আমাদের ওইখানে সর্বোচ্চ আমাদের বক্তব্য ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সর্বোচ্চ ভূমিকাটি পালন করতে হবে। দেখুন, আমাদের দুটি জিনিস এখানে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ আসলে কোন পরিস্থিতির ভিতর দিয়ে আসলো। আপনি চিন্তা করেন 5ই আগস্টের পরে বাংলাদেশ যে পরিস্থিতিতে পড়লো, পৃথিবীতে দেখেন আপনি পুলিশ নাই, আপনি আইন শৃঙ্খলা যারা রক্ষাকারী বাহিনী, যারা এই আইন শৃঙ্খলা রক্ষা করবে, তাদের সেই প্রতিষ্ঠানগুলো তো পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ এই প্রতিষ্ঠানগুলো শতভাগ নষ্ট করে দিয়েছে। তাহলে আপনি এই প্রতিষ্ঠান নতুন করে রিবিল্ড করা, এই প্রতিষ্ঠানকে জনগণের প্রতি ট্রাস্ট নিয়ে আসা এবং তাদেরকে জনবান্ধব করে তোলা, মানে দুদিক থেকেই এই জিনিসটা করতে তো সময় লাগবে। এটা তো একদিনে হবে না, পৃথিবীতে কোথাও হয় নেই। আপনি দেখুন, আমি তো এই সরকারকে বলবো তারা জনগণের স্বস্তির জায়গায় তারা সর্বোচ্চ দেখুন। আজকে আপনি দেখেন 5ই আগস্টের পরে লং টাইম পুলিশ ছিল না, বিজিবি ছিল না, স্থানীয় কমিউনিটি পুলিশ ছিল না, চেয়ারম্যান ছিল না, মেম্বার ছিল না, কিন্তু আপনি পুরো দেশের মধ্যে দেখেন একটা ব্যাংক লুট হয়েছে। আমাদের গ্রামগঞ্জে রিমোট এরিয়াতে প্রচুর ব্যাংক আছে না, আপনি একটা ব্যাংক লুট হয়েছে, আপনি একটা উদাহরণ দেখাইতে পারবেন? আপনি পৃথিবীর কোথাও আপনি এ ধরনের একটা গণঅভ্যুত্থানের পরে এ ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত দ্রুত স্টেবিলিটি আপনি পৃথিবীর কোথাও দেখবেন না। তার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্টেবল অবস্থায় এসছে না, না, যতটুকু আসছে আপনি মানে আপনি কন্ডিশনটা তো আপনি কম্পেয়ার করতে হবে। আপনি শুধু বললেই তো হলো না, আজকে বাংলাদেশ তো আর একদিনে আমেরিকা হবে না। আপনি 5ই আগস্টের গত 17 বছরের যে অচলায়তন এবং আমার পুলিশ প্রশাসনকে ভেঙে দেওয়া হয়েছে, এই ভেঙে দেওয়ার পরে উইদিন শর্ট টাইম তারা যে জায়গায় নিয়ে এসেছে, এটা তাদের একটি সফলতা। আর একটু বেটার হইতে পারতো, অবশ্যই আরও ভালো করতে পারতো। আমরা শুরু থেকে একটা কথা বলেছিলাম যে এই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে ছাত্ররা, তাদেরকে দিয়ে কি তাদেরকে পুলিশের দ্রুত একটা রিক্রুটমেন্টের দিকে চলে যাওয়া। এখন দেখেন রিক্রুটমেন্টটা কারা করবে, রিক্রুটমেন্টটা যারা করবে সেই প্রশাসনটাও তো নাই। আমাদের পিএসসি থেকে শুরু করে আওয়ামী লীগের আমলে যদি আমার আওয়ামী লীগ যাওয়ার পরে যদি আমার মিনিমাম 2টা প্রতিষ্ঠান থাকতো, 3টা প্রতিষ্ঠান থাকতো, যে প্রতিষ্ঠানগুলো সলিড আছে, তাহলে কিন্তু আমরা কিছু করতে পারতাম। কিন্তু কি হলো, পুরো রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান একসাথে নষ্ট হয়ে গেলো, একসাথে ভ্যানিশ। এবং মূল্যস্ফীতির জন্য কাকে দায়ী দিবেন? অবশ্যই আওয়ামী লীগকে। তারা দেখুন এখনকার মূল্যস্ফীতির জন্য, আপনি দেখুন এখনকার মূল্যস্ফীতি তো এটা তো একদিনের জিনিস না। আপনি মূল্যস্ফীতি যেটা, এটা তো একদিনে হওয়ার জিনিস না। আপনি দেখুন, আপনি যদি চিন্তা করেন একদম খুব সরল মনে, গত বছর শীতের যে মানে দ্রব্যমূল্যের যে দাম, এবছর শীতে তার থেকে কম। আপনি তো আওয়ামী লীগ শেখ হাসিনা যে কথাটি বলতো সব সময় যে আমি যদি ক্ষমতা থেকে চলে যাই বাংলাদেশ কিন্তু খাদ্য সংকটে পড়বে, মানুষ না খেয়ে মারা যাবে, বাংলাদেশি টেরোরিস্ট হয়ে যাবে। আপনার কিছুই তো হয়নি। মানে এই গভর্নমেন্ট যেই ভয় দেখিয়ে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করতো, বিদেশিদের কাছে, ইন্ডিয়ার কাছে, আমেরিকাতে, ওয়েস্টার্ন সোসাইটিতে ওয়ার অ্যান্ড টেরর দিয়ে, যে বাংলাদেশ থেকে আমি যদি চলে যাই বাংলাদেশে কোনো কালচার থাকবে না, বাংলাদেশে গান হবে না। কিন্তু আমরা কি দেখলাম, এই আওয়ামী লীগ যাওয়ার পরে আরও বড় বড় কনসার্ট হচ্ছে শিক্ষার্থীরা। তো এটা সময় লাগবে। এটা আসলে আপনি যদি উইদিন 4-5 মাস, এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা তারা কিন্তু বলছে যে আমরা যে পলিসির ভিতর দিয়ে যাচ্ছি আমাদেরকে টাইম দিতে হবে। আমরা যে পলিসিগুলো দিচ্ছি এগুলো যখন এক্সিকিউশনে যাবে, এক্সিকিউশনে যেতে যেতে এটা তখন ফলাফলটা ভোগ করতে আমাকে মিনিমাম 1 ইয়ার, হ্যাঁ, কিংবা 1.5 বছরের মতো টাইম। তারা কিন্তু বলছে একটা কথা, এখন আপনি যদি একটা গাছ লাগিয়ে, আম গাছ লাগিয়ে যদি আপনি পরের দিন বলে আমি আম খাবো, তাহলে এটা কখনো হবে না। এখন যদি মূল্যস্ফীতির দায় আপনি এখনো বলছেন যে এটি আরো সময় লাগবে। আমরা যেটি দেখলাম যে 5 আগস্টের পরে কয়েকদিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 15 দিনের মতো সিন্ডিকেট প্রায় ভেঙে গেছিল বলা হচ্ছিল, এবং তখন দ্রব্যমূল্য কিছুটা কমেছিল, সেটি আবার বেড়ে গেছে বলা হচ্ছে, আবার সিন্ডিকেট স্ট্রং হয়েছে। সেটিও কি আওয়ামী লীগের দায়? না, না, আপনি যদি নতুন করে সিন্ডিকেটটা যদি স্ট্রং হয়, আপনি দেখুন এখন কোন কোন পণ্যের সিন্ডিকেটটা স্ট্রং হচ্ছে, এটা আমাদের দেখা খুব জরুরি। আওয়ামী লীগের আমলে আমাদের তো বাংলাদেশের কমিউনিটির অনেকগুলো জিনিস আমরা আমদানি নির্ভর। এখন যে প্রতিষ্ঠানগুলো আমদানি করে, আপনি এই প্রতিষ্ঠানগুলো তো আগের রয়ে গেছে কম বেশি। এখন নতুন করে যারা বিজনেসে ঢুকবে কিংবা ব্যাংকের যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে কিন্তু আজকে আপনি নতুন করে আমি বললাম যে আমি আজকে এলসি করব, ব্যাংক তো আমাকে এলসি করতে দিবে না। ব্যাংক তো দেখবে তার প্রোফাইল হিস্ট্রি দেখবে, এবং আপনার টোটাল যে মেকানিজম, এই মেকানিজমের কারণে কিন্তু অনেক কিছু আসলে করা পসিবল না। তার মানে এখনো সিন্ডিকেট না ভাঙার পেছনে সরকারের দায়, এখনো এটা আপনি বলতে চাইছেন? এবং এখনো আমরা যেটা মনে করি, এখনো সব দিক থেকে গভর্নমেন্টকে আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে। এবং যেখানে এবং জনবান্ধব যদি না হতে পারে, এখন দেখুন গভর্নমেন্ট অনেক কিছু অনেক সময় করতে পারে না, কারণ এই সরকার অনেক সময় পলিসি নেয়। আপনি দেখুন কিন্তু প্রশাসনের মধ্যে যারা আছে তারা কোথাকার, তারা যখন তারাও তো এই করাপশনের সাথে জড়িত ছিল 15 বছরে। তারা বিভিন্ন টাইপের বিজনেস করেছে। যখন গভর্নমেন্ট একটা ভালো উদ্যোগ নেয় তখন কিন্তু তারা সেখানে এসে বাগড়া বাজায়। আপনি দেখুন, যখন সচিবালয় সিদ্ধান্ত নেওয়া হলো যে
গভর্নমেন্ট যে প্রজেক্টগুলো, এই প্রজেক্টগুলোর প্রাইস যারা হলো 10 টাকার প্রাইস 100 টাকা করলো, তাদের ফাইলগুলো যখন রেডি করা হলো, সেই সচিবালয়ের মতো জায়গায় আগুন দিয়ে দেওয়া হলো। আপনি যে টোটাল যে বাংলাদেশের মধ্যে যে ধরনের একটা মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছে, এই মাফিয়াতন্ত্রের এগেইনস্টে গিয়ে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান করেছে, সেই গণ অভ্যুত্থানের পরে আমি মনে করি অবশ্যই সেখানে গভর্নমেন্ট আরেকটু প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হবে এবং আমাদেরকে তাদেরকে একটু টাইম দিতে হবে। আপনি যদি টাইম না দেন, কখনো কোনো কিছুতে একদিনে হবে না। কোনো কিছু আপনি দেখুন পৃথিবীতে এই টাইমে আপনি দেখেন গত কয়েক বছরের মধ্যে তার মানে আপনি বলছেন আরো সময় লাগবে, সময়ের পরে সরকার আরো স্টেবল অবস্থায় আসবে এবং তখন আপনারা না হলে সমালোচনা করবেন। না আমরা তো আমরা তো সমালোচনা করছি, এমন না যে আমরা কিছু বলছি না। এবং আপনি দেখেন মানে মানুষ কতটা শুনতে পাচ্ছে সেটি অবশ্যই একটি না মানুষ অবশ্যই শুনতে পাচ্ছে, যারা মানুষ শুনতে না পারে। আমরা আরেকটি আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ফিরছি, আবারও সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। আজিজ ভাই, একটু আপনার কাছেই যেতে চাই, আরও একবার রাজনীতির প্রসঙ্গে একটু আসতে চাই। আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামাতের উদ্দেশ্যে একটি কথা বলেছেন। ৭১-এ আপনাদের ভূমিকা কি ছিল সেটি আবার তিনি সামনে এনেছেন। একটু আপনার কাছে জানতে চাওয়া, রাজনীতিতে আবারও ৭১-এর পক্ষ বিপক্ষ বিষয়টি সামনে আসলো কিনা? আসলো মানে সামনে নির্বাচন হবে তো, এই কারণে আপনার খেয়াল করে দেখেন জামাত ইসলামও কিন্তু বলে, ছাত্ররাও বলে যে এক ফেসিবাদের পরিবর্তে আর এক ফেসিবাদ আনবো না। আর জামাতও বলে তারা কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো দখল হয়ে গেছিল সত্য, কিন্তু তারা কিন্তু আইনের দিকে তাকায় নাই। সবার আগে কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো তারা রিকভার করব, দখল নাই বে করলাম, নিয়ে ফেলছে, আইনের দিকে তক্ক করে নাই। তো এখন রাজনীতিক বাহাসে বিএনপিকে তারা চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং তারা আপনি দেখেন এখানে ছাত্রদের শিবির কিন্তু আলা আগে মিটিং ডাকছে, ওখানে এই শহীদ মিনারের কাছে গ্যাদারিং করছে। তো এতে সরাদুদ্দিন, তো এরপরে দেখা গেছে যে এটা কিন্তু এক ধরনের নির্বাচনী পোলারাইজেশনের মতো দেখা গেছে। এবং জামাত ইসলাম আমির কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি কিন্তু বিএনপির বিপক্ষে কথা বলছে। তখন বিএনপি পলিটিক্যাল অবস্থান নিয়ে যে কথাটা রুহুল কবির রিজভী বলেছে, সেটা বলছে যে জামাত ইসলাম বলছে দেশপ্রেমিক দল জামাত ইসলাম এবং সেনাবাহিনী। তখনই প্রশ্ন দাঁড়াইছে যে তাহলে কি অন্য কোনো দলের দেশপ্রেমিক না? তখন প্রশ্ন তুললো, তোমরা পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় কইছিলা দেশপ্রেমিক হলে তো তোমরা তো বাংলাদেশের সমর্থন দাও নাই। এইটাই স্পিরিটটা, এইটাই বলার চেষ্টা করছে যে তোমরা তো এই দেশই চাও নাই, হ্যাঁ, তো তুমি আবার দেশপ্রেমিক কেমনে হইলা? সেনাবাহিনী তো দেশপ্রেমিক আছেই, তাদের কাজই হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু জামাত ইসলাম যখন বলছে যে আমরা এবং শুধু তারা, জামাতের আমির বলছে, তখন এটা কন্টেস্ট করছে। তাহলে অন্য সবগুলা রাজনৈতিক দলকে দেশপ্রেমিক না বোঝানো হলো, তো জামাত হলো এইটাই বলছে। তো এটা তো সত্য। যেমন ধরেন ইয়েতে চ্যানেল আইতেও তো জামাতের আমির সাক্ষাৎ দিছে, ওই যে দীপ্তি চৌধুরীর ওখানেও তো অনেক কথা বলেছে, যেসব কথা জামাতের আমির। দেখেন জামাত ইসলাম সবচেয়ে গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচিত হয় আমির, হ্যাঁ, কিন্তু আমির একবার হওয়ার পরে কিন্তু সে আমির থাকে না, শুধু আধ্যাত্মিক নেতা হয়। আধ্যাত্মিক নেতা হলো সে নিষ্কলুষ এবং নির্ভেজাল, কিন্তু ইনি তো কথা বদলায়, আমির তো কথা বদলাচ্ছে। সুতরাং তিনি তো আধ্যাত্মিক নেতা নয়, তিনি তো অন্য নেতাদের মতোই। তো সুতরাং ওনার তো সমালোচনা হবে। আপনি চিন্তা করেন জামাতের সমর্থকরা আল্লাহ কোরআনের পরে আমিরের কথা, আমির ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি যাই বলুক, সবাই এটা মানে। সেটি তো শৃঙ্খলার বিষয়, যে তার দলের শৃঙ্খলা আর রেজিমেন্টেশন আলাদা আলাদা জিনিস। শৃঙ্খলা, গণতন্ত্র যদি দলের মধ্যে না থাকে, এটাকে যদি শৃঙ্খলা বলে, তাহলে বলবো আমি শৃঙ্খলিত, শৃঙ্খলা না।
ডেমোক্রেসি, একটা রাজনৈতিক দলের ভিতরে ডেমোক্রেটিক চর্চাটা থাকতে হবে। তো জি, আমি আবার আপনার কাছে আকরাম হোসেন একটু আপনার কাছে আরেকবার জানতে চাই, যেটির কিছুটা বলছিলেন আজিজ ভাই। ওই দিনের সোহরাওয়ার্দীর অনুষ্ঠানে সার্জিস আলম গিয়েছিলেন, সেখানে তিনি বলছিলেন অভ্যুত্থানে পরামর্শ ও অংশ নেয় গুরুত্বপূর্ণ সহযোদ্ধার ভূমিকায় ছিল ইসলামী ছাত্র শিবির। এরকমটি আসলে এরকমের বার্তা দেয় কিনা যে অন্যান্য দলের চেয়ে ছাত্র শিবির বেশি কাছে ছিল, বা সেই ধরনের এক ধরনের যে কে কাছে কে দূরে সেই বিভেদ তৈরি করে কিনা? মানে আসলে এই কনসেপ্টের একটা বড় গলদ রয়েছে। ধরুন আপনি কুমিল্লায় গেলেন, কুমিল্লায় গিয়ে আপনি কি খাবেন? আপনি অবশ্যই রসমলাই খাবেন। আপনি যদি চাঁদপুর যান আপনি কি খাবেন? আপনি ইলিশ খাবেন। তো এখন আপনি যদি ছাত্র শিবিরের একটা প্রোগ্রামে যান, তো এখন তো অবশ্যই তাদেরকে কোট করে কথা বলতে হবে। এটা যে খুব বেশি ভুল হয়ে গেছে কিংবা কাউকে আন্ডারমাইন করা হয়েছে, বিষয়টা এটা না। আমরা যখন আমার ছাত্র দলের সাথে যখন কথা বলি তখন কিন্তু তাদেরকে আবার কোট করা হয়। এখন ছাত্র শিবিরের প্রোগ্রামে গিয়ে যখন বলতে হয় যে, তখন তো তাদেরকেই কোট করে বলতে হয় যে অভ্যুত্থানে আপনারাও আমাদের সহযোদ্ধা হিসেবে ছিলেন, খুশি করার জন্য। বিশেষ না না খুশি না, মানে তাদের ওই কমিটমেন্টটাকে, মানে তাদের যে ওইখানে স্যাক্রিফাইস ছিল এটা তো অবশ্যই ছিল। হ্যাঁ, ক্যাম্পাসে ধরেন আপনি 2013 সালের পরে আপনি একই সাথে ওয়ার অন টেররকে এবং আপনি শিবির ট্যাগ দিয়ে আপনি যেভাবে ক্যাম্পাসগুলোতে নির্যাতনা এবং টর্চার সেল করে ফেলছেন আপনি, এবং আয়নাঘর করে ফেলছেন, এটা তো অবশ্যই হ্যাঁ তারা সেই ক্ষেত্রে তারা স্যাক্রিফাইস করেছে। এই স্যাক্রিফাইসকে তো আমাদের মূল্যায়ন করতে হবে। এটা অবশ্যই এটা কোনো খারাপ কিছু না। মানে তার মানে অন্য দলের সাথে যে এখন এক ধরনের দূরত্ব দেখা যায়, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে। অন্য দলের সাথে আমরা দেখেছি 7 নভেম্বর যখন ছাত্র দলের পক্ষ থেকে পোস্টার টানানো হয়েছিল ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়, শিক্ষার্থীরা তার প্রতিবাদ জানিয়েছে। এবং শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে বলতে হলো ক্যাম্পাসের যখন আপনি এক একটা পলিটিক্যাল তো শিফটিং আছে, আপনি 5ই আগস্টের পরে বাংলাদেশের একটা টোটাল আপনি পলিটিক্যাল শিফটিং হয়ে গেছে। কিন্তু এই যে শিফটিং হয়ে এটা জেনারেশনাল চেঞ্জ, এই চেঞ্জটা আপনি পলিটিক্যাল দলগুলো স্যাক্রিফাইস করেছে, কিন্তু এই চেঞ্জটা মেইন যে চেঞ্জটা এটা কেন পলিটিক্যাল পার্টিগুলোর হাত ধরে হয়নি, এই অ্যানালাইসিসটা আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে নাই। আপনি দেখুন পলিটিক্যাল পার্টিগুলো তাদের ট্র্যাডিশনাল যে নীতি, এই নীতি থেকে তো স্টিল বের হয়ে আসতে পারতেছে না। আপনি স্টিল রাস্তা আটকে আপনি এলাকা এলাকায় কর্মী সমাবেশ করা, এই যেগুলো তো ইনডোর করা যায়, অনেকগুলো জিনিস ইনডোর করা যায়। আপনি পোস্টার করে আপনি যখন টানা পোস্টার করে, মানে আওয়ামী লীগ যে কাজগুলো করতো তখন সেই জিনিসটাই তো হচ্ছে। এই জন্য এটা খুব খারাপ কিছু না। এবং যেটা দেখেন আপনি, আমরা যখন বিএনপির সাথে বিভিন্ন আমাদের প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে কিন্তু তাদের যে স্যাক্রিফাইস এবং এই গণঅভ্যুত্থানে যারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছে এবং যে ফরম্যাটে স্যাক্রিফাইস করেছে সেই ফরম্যাটে তাকে সর্বোচ্চ অ্যাকনলেজ করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এটা একই সাথে বিএনপির যেমন দায়িত্ব, সেটা জামাতেরও দায়িত্ব, সেটা বামপন্থী যারা রয়েছে তাদেরও দায়িত্ব, ইসলামপন্থী যারা রয়েছে। এখন কি অন্যান্য ছাত্র সংগঠনগুলোর সাথে আপনাদের প্রোগ্রাম হয় কিনা? আমরা যতদূর দেখেছি, মানে যা দেখলাম গেল আপনাদের মার্চ ফর ইউনিটিকে কার্যক্রমকে ঘিরেই অন্যান্য যারা ছাত্র সংগঠন রয়েছে সেখানে তাদের উপস্থিতি ছিল না, বাম দলগুলো আলাদা হচ্ছে, বিএনপির আলাদা, ছাত্র দলের মার্চ ফর ইউনিটি, সেখানে তো আমরা অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে, ওটা বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের 158 জন যে সমন্বয়ক ছিল, সেই 158 জন সমন্বয়ক উপস্থিত ছিল। এবং দেখেন যখন ভারত আমাদের নিয়ে বড় বড় ষড়যন্ত্র করছিল, তখন দেখেন সকল ছাত্র সংগঠন, সকল রাজনৈতিক সংগঠন সবাই কিন্তু এক হয়ে গিয়েছে। এবং বিভাজনটা যেভাবে দেখানো হচ্ছে, আসলে বিভাজনটা ওই অর্থে কিন্তু নাই। আমাদের সকলের কিন্তু আমাদের কমন সূত্র একটাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং এই ফ্যাসিবাদ যারা এটা করবে। এবং এর বাইরে আমরা আমাদের মধ্যে যদি এই ইউনিটির, আজকে দেখেন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আপনি এটা দেখলেন, আরেকটা কথাও বলেছে, আমরা নিজেদের মধ্যে বিভেদ করা নিয়ে ব্যস্ত, কিন্তু ওইখান থেকে আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে। তো আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে, কখনো আমরা এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে চিরতরে আমরা মুছে ফেলতে পারবো না। এটা অনেক বড় দায়িত্ব। আমি মনে করি সেই জায়গা থেকে রাজনৈতিকভাবে অনেক রেটরিক থাকবে, কিন্তু নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে, তাহলে এটা কখনো কি আমাদের জন্য বড় কিছু বই আনবে না। জি, অবশ্যই আমরা একটু রাজিকুজ্জামান রতন ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে এখন যেটি দেখা যাচ্ছে, যেটি আমরা দেখছি ছাত্র সংগঠনগুলোর মধ্যে, আজকেও আমাদের আরেকটি শোতে সেখানেও দেখলাম যে ছাত্র দল বা বাম দলের মধ্যে এক ধরনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির মধ্যে এক ধরনের বিভেদ তাদের বক্তব্যে উঠে আসছে। এই ঐক্যে কিছুটা কি ফাটল ধরছে বা ধরলো বলে মনে করেন কিনা? যে কোনো ঐক্যের একটা লক্ষ্য থাকে। কোন লক্ষ্যে ঐক্যটা হয়েছিল? একটা সময় ছিল যে ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যে ঐক্য, কিন্তু প্রত্যেকে তো তার জায়গা থেকে সংগ্রাম করেছে, তাই না? ফলে এই ক্ষেত্রে
প্রত্যেকটা দলের তার নিজস্ব কর্মপদ্ধতি আছে, কিন্তু তারা সবাই দেখেছে তাদের সামনে কমন প্রবলেমটা কী, কমন অবস্ট্যাকলটা কী, যে যদি আমি একটা গণতান্ত্রিক ধারায় দেশটাকে নিতে না পারি, যদি আমি একটা ভোটের অধিকার আমার না থাকে, যদি এই শাসক গোষ্ঠীর কোনো জবাবদিহিতা না থাকে, যদি আমি মত প্রকাশের স্বাধীনতা বলতে শুধু সমর্থন করার স্বাধীনতা নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতাও যদি আমি না পাই, তাহলে যারা ক্ষমতা আছে তাদেরকে যাচাই করব কিভাবে? ফলে এখান থেকে এই প্রশ্নটা এসেছিল। তারপর এসেছিল যে যারা রাষ্ট্র পরিচালনায় আছেন তারা জনগণের ট্যাক্সের টাকা কিভাবে খরচ করছেন, তার কোনো অ্যাকাউন্টেবিলিটি কি থাকবে? ব্যাংক থেকে টাকা হওয়া যাবে, তার কোনো ট্রান্সপারেন্সি থাকবে না। এটা তো আমার কষ্টের টাকা। তো ফলে এই কষ্টের টাকা যারা লুটপাট করবে তাদেরকে কি আইনের আওতায় আনা যাবে না? এগুলো অনেকগুলো বিষয় আমাদের মধ্যে একটা কমন মানে ইউনিটি তৈরি করেছিল। কিন্তু তারপরে এই কমন জায়গা থেকে আমি ভবিষ্যতে ফার্দার মার্চটা কীভাবে করব। যেমন ধরুন শ্রীলঙ্কাও জনগণের বিক্ষোভের মুখে শাসক পালিয়ে গেল, তারপরে শ্রীলঙ্কার সরকার কিভাবে দেশটাকে দেউলিয়া জায়গা থেকে আবার ঘুরে দাঁড় করালো। শ্রীলঙ্কা আমাদের কাছে একটা শিক্ষা আছে। আমাদের এখানে জনগণের বিক্ষোভের মুখে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান যেটা বলি মাস পার্টিসিপেশনের দিক থেকে, শুধু আওয়ামী লীগের পদত্যাগ নয়, শেখ হাসিনার দেশত্যাগ শুধু নয়, পার্লামেন্টে প্রায় 288টার মতন মেম্বার ছিল, তাদের কাউকে খুঁজে পাওয়া গেল না, বাইতুল মোকাররমের খতিবকে খুঁজে পাওয়া গেল না। তারপরে আমরা মানে এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও আমরা পাওয়া যাচ্ছে না। তারপরে এত বড় একটা মানে পলায়নপর মানসিকতা তৈরি হলো কেন তাদের মধ্যে? হলো এই কারণে তারা জনগণের বিপক্ষে এমনভাবে দাঁড়িয়েছিলেন এবং জনগণ তার ক্ষোভের বহিঃপ্রকাশ যে নানা স্থাপনার উপর আক্রমণ করে ঘটিয়েছিল, যেটার কারণে আমরা দেখলাম পরবর্তীতে একটু একটা শৃঙ্খলারও ব্যাঘাত ঘটেছিল। এগুলো যেমন দেখেছি, পাশাপাশি এবার দেখেছি এরপরে কিভাবে জনগণের ঐক্যটা ফাটল ধরতে শুরু করলো, কিভাবে একটা সাম্প্রদায়িক মননের বিস্তার ঘটানোর চেষ্টা করা হলো। এটা মানুষকে আবার আতঙ্কিত করে তুললো যে এটা তো আমাদের চাওয়া ছিল না। আমাদের কি এটা চাওয়া ছিল? আচ্ছা, সংবিধানকে কবরস্থ করার ম্যান্ডেট কি আমাদের ছিল? অথবা জনগণের সম্পদকে পকেটস্থ করা? কেউ কবরস্থ করতে চাইছেন, কেউ চাঁদাবাজির মাধ্যমে পকেটস্থ করতে চাইছেন, কেউ গোটা ক্ষমতাটাকে উদরস্থ করতে চাইছেন। জনগণ বলে আরে কি একই তো আবার দেখি লুটপাটের কাজ শুরু হয়ে গেল। এটা গেল একটা দিক। ফলে মানুষের কিন্তু চিন্তার একটা ধাক্কা লাগলো এখানে। আবার অন্যদিকে দেখুন যে মানুষকে মানুষ সময় দিতে চায়, মানুষ কিন্তু সময় দিচ্ছে। জিনিসপত্রের দাম এত। আচ্ছা ধরুন তো, রংপুর এবং গাইবান্ধায় যে ফুলকপি 2 টাকায় বিক্রি হয়, ঢাকায় সেটা 30 টাকায় বিক্রি হবে কেন? মানে এটার জন্য কে দায়ী? এইটুকু দেখার আমাদের দায়িত্বশীলতা কি থাকবে না? অথবা ধরুন যে চিনি পাওয়া যাচ্ছিল না, হঠাৎ করে পাওয়া যায়, যে তেল পাওয়া যাচ্ছিল না আবার পাওয়া যায়, সরকারের কাছ থেকে দাম বাড়িয়ে নিলেন 8 টাকা, কিন্তু বাজারে বর্ধিত 28 টাকা দাম লিটারে বিক্রি করা হচ্ছে। এগুলো কি কেউ বলবে না কথা? আমরা শুধু হিসেব করে দেখলাম যে 1 মাসে 1.5 লক্ষ টন যদি তেল 28 টাকা বেশি দামে বিক্রি হয়, তাহলে 532 কোটি টাকা জনগণের পকেট থেকে চলে যায়। এগুলো কি দেখার কেউ থাকবে না? আমি অনেক বড় বড় কথা আমি বলছি যে সংবিধান সংশোধন করব না পুনর্লিখন করবো, এটা পরের প্রশ্ন। কিন্তু মানুষ বলে বাবা তোমরা সংস্কারটা পরে করো, আগে আমার সংসারটা একটু স্বস্তিতে চালাইতে দাও। জানুয়ারি মাস আউটসোর্সিংয়ের সঙ্গে যুক্ত বাংলাদেশের 66টা প্রতিষ্ঠানের 6 লক্ষ কর্মচারী। জানুয়ারি মাস আসলে তাদের আতঙ্ক, চাকরিটা থাকবে তো? এখন যে যুবক কাজের জন্য পথে নেমেছে, সেই যুবক দেখে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। তার কাছে সংস্কারই বা কী, আর তার কাছে গণতন্ত্রই বা কী? তার কাছে তো জীবনযাপনটাই একটা গ্লানিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আচ্ছা, শেয়ার বাজারের লুটটা কি থেমে গেল? শেয়ার বাজার কিন্তু এর মধ্যেও শেয়ার বাজার থেকে আমরা দেখলাম যে ম্যানিপুলেশনের বিষয় ঘটনাগুলো ঘটলো। আর তার মধ্যে যে বিষয়টা আসলো, আমি এটা বলে একটু আমার শেষ করতে চাই। হঠাৎ করে নতুন করে দেশপ্রেমিকের আবির্ভাব ঘটলো। আচ্ছা, যে ছেলেটা বুলেটের সামনে দাঁড়ালো, সাইদ সহ এরকম শত শত ছেলেরা, তাদেরকে দেশপ্রেমের কোনো সার্টিফিকেট কারোর কাছ থেকে নিয়ে আসছিল? তাদেরকে নিজেদেরকে সার্টিফিকেট দিয়েছিল? ওই যে ছেলেটা, সে জানে যে সামনে গেলে গুলি খেয়ে মারা যাবে, তারপর সে মনে করলো ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এখন আমি সব বাদ দিয়ে আমি হয়ে গেলাম দেশপ্রেমিক আর সেনাবাহিনী দেশপ্রেমিক। কেউ যদি জিজ্ঞেস করে ব্রিটিশ শাসনকে সমর্থন করেছিল কারা? পাকিস্তান শাসনকে সমর্থন করেছিল কারা? পাকিস্তান আল্লাহর ঘর, পাকিস্তান ভাঙলে ইসলাম বিপন্ন হয়ে যাবে, এই কথা বলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কারা? আচ্ছা, এরশাদের অধীনে যখন তীব্র ইলেকশন হলো, এরশাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে, সেসব এরশাদের অধীনে নির্বাচনে গেল কারা? কিংবা আওয়ামী লীগের সঙ্গে কৌশলগত ঐক্য করলো কারা?
কিংবা বিএনপির সঙ্গে মিত্রতার বন্ধনে আবদ্ধ হলো কারা? প্রতিটা ক্ষেত্রে ক্ষমতার সঙ্গে যারা থাকছেন তারা নিজেদেরকে সেলফ সার্টিফিকেট দিচ্ছেন যে তারাই হচ্ছেন সবচেয়ে বড় দেশপ্রেমিক, এবং তার সঙ্গে যুক্ত করে দিলেন সেনাবাহিনীকে। ফলে এটাও একটু ভাবতে শুরু করলো মানুষ যে তাহলে কি দাঁড়াচ্ছে, এটা নতুন কোনো রসায়ন না নতুন কোনো এটিও বিভেদ তৈরির একটি কারণ বলে আপনি ফলে মনে মানুষ কিন্তু তখন হয় কি, দূরত্ব তৈরি যে আপনার স্বস্তির কথা বলছেন না, মানুষ তখন দেখলো, একটু বলে নেই, 24 সালটা ছিল 3টা ঘটনা। একটা ছিল মানুষ একটা সংশয়ে পড়েছিল 7ই জানুয়ারি নির্বাচনের পরে এই শাসককে কি সরানো যাবে। তারপর এসেছিল সংগ্রামের সাফল্য, এবং শেষের দিকে এসেছিল সংশয়, এবং এই সংশয়টা কিন্তু অনেকটা স্থায়ী হচ্ছে আবার, যে তাহলে যে নতুন সরকার এলো তারা নতুন কাজ কি করবে না। জি, আমরা একটু বিরতি নিয়ে আসি। তবে বিরতির পর আকরাম হোসেন একটু আপনার কাছ থেকে জানতে চাইব, যে 9 দফার কথা বলছিলেন রতন ভাই, যে 9 দফা বা 1 দফা যেটি পরে পরিণত হলো, সেই 9 দফার মধ্যে এই যে মুজিববাদ আখ্যায়িত করে সংবিধান বাতিলের দাবি আমি দেখিনি। 9 দফাটি আমার কাছে এখনো আছে। তাহলে এখন এই যে দাবিটি আসলো, এটি সাধারণ মানুষের দাবি নাকি সমন্বয়কদের দাবি, সেটি একটু জানতে চাইব। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। আকরাম হোসেন, একটু আপনার কাছে বিরতির আগে যেটি জানতে চাইছিলাম, যে 9 দফার দাবি আপনারা শুরুতে দিয়েছিলেন, যেটি দেখে মানুষ পথে নেমেছিল, দিন শেষে সেটি 1 দফায় গিয়েছে। তার কোথাও আসলে আমরা এটি দেখিনি যে মুজিববাদ নাম দিয়ে আপনারা এখন যে সংবিধানটিকে বাতিল করতে চাইছেন, সেই সংবিধান বাতিলের বিষয় দেখেছেন। কিন্তু 9 দফার পরে যখন আমরা 1 দফা ঘোষণা করেছি, মানে 3 তারিখে নাহিদ ইসলাম যখন যে বক্তব্যটি দিয়েছে শহীদ মিনারে 1 দফার, সেখানে একটি কথা বলেছে, আমরা নতুন করে আওয়ামী লীগকে তো অবশ্যই পদত্যাগ করতে হবে, তাদেরকে একদম ক্ষমতা ছাড়তে হবে, আমরা নতুন রাষ্ট্র গড়ব, এবং সেই রাষ্ট্রে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এবং আমরা এমন একটি রাষ্ট্র গড়ব যে রাষ্ট্রের মধ্যে কি জনগণের সকলের মর্যাদা এনশিওর করা হবে। আপনি দেখেন 72 সংবিধান, এই 72 সংবিধান তো আমাকে প্রোটেকশন দিতে পারলো না। 72 সংবিধানের মাধ্যমে তো আমার হাজার হাজার ছেলে মেয়ে মারা গেল, আমার 20,000-এর মতো মানুষ আহত হলো, এবং 3বার 72 সংবিধান মেরেছে না সরকার মেরেছে? না, সংবিধানের দোহাই দিয়ে এই সংবিধান তো আমাকে রক্ষা করতে পারেনি। আমি যে বলছি যে 72 সংবিধান একটা পৌত পবিত্র একটা জিনিস, সে 72 সংবিধানের দোহাই দিয়েই তো ভোটারবিহীন একটা নির্বাচন করা হলো, অনেকগুলো নির্বাচন, মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলো, আয়নাঘর করা হলো, বলা হলো কি যে সংবিধান রক্ষার জন্য আমি কি ভোটাধিকারবিহীন একটা ইলেকশন। এখন ওই সংবিধান বাতিল করে আপনারা যেটি দিতে চান, সেই সংবিধান কি গ্যারান্টি দেয় যে ভবিষ্যতে আর কাউকে মারা যাবে? আমরা ওইটা সর্বোচ্চ প্রোটেকশন দেব। এবং দেখেন, আপনি সবচেয়ে বড় যে প্রবলেমটা, আপনি এই কনস্টিটিউশনের মাধ্যমে আপনি যেই জন আকাঙ্ক্ষা নিয়ে 71-এর মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, 72 সংবিধানের মধ্যে সেই রিফ্লেকশনটা হয়নি। ইভেন আমরা বলছি না, সেই 72 সংবিধান যিনি লিখেছেন ডক্টর কামাল হোসেন, তিনি বলছেন এই সংবিধান বাতিল করা উচিত। এখন তিনি লাস্ট একাধিক প্রোগ্রামে তিনি এটা নিজ মুখে বলেছেন। তো এটা তো শুধু আমাদের বক্তব্য না, তাহলে এটাকে তো পূজা করার কোনো কিছু নেই। তাহলে আমাদের সংবিধান তো একটা চেঞ্জিং জিনিস পৃথিবীতে, এটা তো কোনো ধর্মগ্রন্থ না। পৃথিবীর সকল রাষ্ট্রে সংশোধন বা যুগোপযোগী সময়োপযোগী করা এক জিনিস, আর বাতিল করাটা তো আসলে ভিন্ন জিনিস। বাতিল বলতে হলো সেই সংবিধানের মূল হিসাবে বাতিল করে নতুন করে এটা লেখা, নতুন করে লেখা। এমনভাবে আমাদের 50-52 বছর হয়ে গিয়েছে, আমরা নতুন করে সেখানে যে জিনিসগুলো আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, মহান মুক্তিযুদ্ধকে অবশ্যই সর্বোচ্চ সম্মান রেখে আমাদের সেটা করতে হবে। আমরা কিন্তু একটি কথা সবসময় বলি, সেটা হচ্ছে 71-এর শক্তি, 24-এ মুক্তি। আমরা কখনো 72-এর সংবিধানের সবচেয়ে বড় যে আপনি দেখেন আমাদের যে হিস্ট্রি, যে লিগেসি, এই লিগেসিটা তো অনুপস্থিত। আপনি 47-এ আমাদের যে দেশভাগ হয়েছে, সেই দেশভাগের আপনি কোনো রিফ্লেকশন 72 সংবিধান আপনি দেখতে পাবেন? আপনি ওই অর্থে দেখতে পাবেন না। আপনি এখানে মুসলিম যে জনগোষ্ঠী, তাদের যে সংগ্রামের কথা কিন্তু সেখানে নাই। সেটি হয়তো আমরা টোটাল যে আমাদের হিস্ট্রি এবং টোটাল যে আমাদের জনগোষ্ঠীর যে স্যাক্রিফাইস এবং তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়, আমরা এমন একটি জিনিস চাচ্ছি না। সেটি আপনারা চাইতেই পারেন, এটি চাওয়ার মৌলিক অধিকার আপনাদের রয়েছে। কিন্তু যেটি আসলে জানতে চাচ্ছিলাম, যে জনগণ যেটি দেখে রাস্তায় নেমেছিল সেইখানে এটি ছিল না, তার মানে কি এটি জনগণের দাবি বলা যায়? আমরা দেখেন, আমরা বিভিন্ন সময় কিন্তু এই মুজিববাদ, 72 সংবিধান, এগুলো নিয়ে তো আমরা বিভিন্ন টাইমে আমরা ক্যাম্পেইন করেছি, আমরা কথা বলেছি। আমরা যদি কথা না বললাম, জনগণ তো আমাদের দেখে হুট করে চলে আসতো না। এবং দেখেন, আজকে যে সংবিধান সংস্কার কমিশন করা হচ্ছে, আমরা তো একটা জিনিস বলছি, সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। এবং তারা যদি এই সংবিধান বাতিল করে, তারা যদি একটি গণপরিষদ নির্বাচন দেয় কিংবা একটা গণভোটের আয়োজন করে, সেখানে জনগণ রায় দিবে তারা কি নতুন সংবিধান বাতিল চায় কি না চায়, এবং সেটা নিয়ে তারা জনগণের রায় দিবে এবং জনগণের অপিনিয়নের ভিত্তিতে সেটা হবে।
জি, একটু রতন ভাই, একটু আপনার কাছ থেকে জেনে আসি আগে যে আসলে এইটি এক ধরনের আরেকটি বিভেদ তৈরি হচ্ছে কিনা, যে সংবিধান বাতিল করা, এবং যেই প্রশ্নটি সামনে এসছে যে মানুষ সংবিধান বাতিলের দাবি শুনে পথে আসেনি, আপনার মন্তব্য? তা তো বটেই। এখন আমি ধরেন মুজিববাদী সংবিধান বলতে আসলে কি বুঝে আমরা জানি না, কারণ মুজিববাদী সংবিধান বলতে কিছু ছিল না, যেটা নাই সেটা বাতিল করবেন কিভাবে, এক। দুই নম্বর হচ্ছে যে 47-এ মুসলমানদের জন্য আবাসভূমির কথা বলা হয়েছিল, কিন্তু ওই প্রথমেই যখন সংবিধান তৈরি করতে গেল পাকিস্তানের গণপরিষদে মোহাম্মদ আলী জিন্নাহ কি বললেন, যে ওয়ান ডে উইল কাম when Muslim to be no more Muslims, Hindu will be ceased to be Hindus, they are all will be the Pakistani. তখন বললেন ধর্মভিত্তিক আর জাতীয়তাবাদটা থাকলো না। তার মানে ধর্মভিত্তিক পাকিস্তানের কনসেপ্টটাকে প্রথম ডিফাই করলেন কিন্তু জিন্নাহ, যে কারণে পাকিস্তানের সংবিধান তৈরি করতে সময় লাগলো 9 বছর। 1956 সালে গিয়ে পাকিস্তানের সংবিধান হয়েছে, এবং তারপরে পাকিস্তানের সংবিধান 56 সাল থেকে চলছে। আচ্ছা, ভারতের সংবিধান হয়েছে 5 বছর পরে, 1952 সালে। আমেরিকার সংবিধান হচ্ছে আজ থেকে 237 বছরের আগে। তা 27 বছর তারা সংবিধান সংশোধন করেছে। তারা তো এরকম বলে নাই যে সংবিধান ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে কবরস্থ করো বা অমুক করো, বলেনি। প্রয়োজনে যেটুকু সংশোধন করা থাকে সেটা তো করেছে। একটা জাতির মুক্তির সংগ্রামের সঙ্গে যুক্ত যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তো আমি উপেক্ষা, অপমান এগুলো করতে পারি না। আমি সেই মুক্তির স্বপ্নের সঙ্গে যে জায়গায় অসঙ্গতি আছে সেই জায়গাটা বাতিল করে দেওয়া উচিত, সে জায়গাটা সংশোধন করে দেওয়া উচিত। ফলে আমাদের 72-এর সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কাজগুলো যারা যারা করছেন সেগুলো বন্ধ করা উচিত, এক। দুই নম্বর, সংবিধান কে কখন কাকে রক্ষা করে? আচ্ছা, পাকিস্তানের সংবিধান, পাকিস্তানে তো একটা ইসলামী প্রজাতন্ত্র বলে, তা পাকিস্তানের সংবিধান অনুযায়ী কি নারী ধর্ষণ, হত্যা করা, বাড়িঘর অগ্নিসংযোগ করা এগুলো কি জাস্টিফাইড? তাহলে পাকিস্তানের কেউ কি বলবে যে পাকিস্তানের সংবিধান সেটা 71 সালে বাংলাদেশের উপর নারকীয় হত্যাকাণ্ড ঠেকাইতে পারে নাই, এই জন্য পাকিস্তানের সংবিধান বাতিল করে দাও? এগুলো হচ্ছে একটা আবেগের যুক্তি। কিন্তু আমাকে বলতে হবে যে সংবিধান হচ্ছে গাইডলাইন, একটা জনগণের ইচ্ছার একটা মূর্ত প্রতীক হয়ে ওঠে। সেইটা অনুযায়ী পরবর্তীতে ল হয়। ল তৈরি করে কে? ল মেকাররা হচ্ছে লেজিসলেটিভ হাউস, মানে আমাদের সংসদে তারা যাবেন, সংসদে গিয়ে তারা আইন তৈরি করবেন, এবং সেই আইন দ্বারা দেশ পরিচালিত হবে। সংবিধান থাকবে একটা গাইডিং প্রিন্সিপাল হিসেবে। এগুলো আমাদের একটু দেখা দরকার। আর একটা ধরুন 47 থেকে যখন 52-তে ভাষা আন্দোলনের প্রশ্নটা আসলো, ভাষার দাবিতে যে লড়াই, তখনই তো আসলো যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের একটা কনসেপ্ট এখানে তৈরি হয়ে গেল। যেহেতু ধর্মভিত্তিক জাতীয়তাবাদ হয় না, ধর্মভিত্তিক জাতীয়তাবাদ হলে আরবের সবকটা দেশ মিলে একটাই দেশ হতো, কারণ একটা ইসলামিক স্টেট হতো। 27টা দেশ তো আলাদা আলাদা দেশ হতো না। ইরান এবং ইরাক 8 বছর ধরে লড়াই করতো না, তাহলে একজন পার্সিয়ান, আর একজন হচ্ছে ইরাকি, একজন হচ্ছে শিয়া, আর একজন সুন্নি। ফলে একই ধর্মের মধ্যে তো নানা ধরনের শেডস আছে। পৃথিবীর কোথাও ধর্মভিত্তিক দেশ নেই। দেখুন, একমাত্র ইসরায়েল আছে একটা ধর্মভিত্তিক দেশ, তাও একটা কৃত্রিম আরোপিত। ভারত এবং নেপাল দুটাই হিন্দু অধ্যুষিত দেশ, কিন্তু দুটো এক দেশ হয় নাই। এগুলো কিংবা কোরিয়া, জাপান, তারা বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ, এক দেশ হয় নাই ধর্মের ভিত্তিতে। এখান থেকে কনসেপ্ট আসছিল যে ধর্মের ভিত্তিতে দেশ নয়, দেশ হবে একটা ভৌগোলিক সংলগ্নতা লাগবে, অর্থনীতি লাগবে, সংস্কৃতি লাগবে। আমি এটা বলে শেষ করি। ফলে আমাদের যদি ইতিহাস ধরতে হয় 47 থেকে 71 পর্যন্ত যে সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছে সেটা আমাদের ইতিহাসে আছে কিনা, এক। দুই নম্বর হচ্ছে যে আমরা এই সংবিধানে বর্ণিত যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো কি সুরক্ষা করতে পারছি কিনা? যদি পারি নাই, তাহলে আমাদেরকে বলতে হবে যে মানুষের মৌলিক অধিকার সুরক্ষা দিতে হবে, বাক, ব্যক্তি, সংবাদপত্রের স্বাধীনতা সুনিশ্চিত করতে হবে। আজিজ ভাই, এইটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। সংবিধান, সব সংবিধানই মৌলিক অধিকারের কথা বলা থাকে, ভালো কথা থাকে, দিন শেষে কি সেগুলো নিশ্চিত করতে না পারা সংবিধানের দায়, বা নতুন সংবিধান সংশোধন বা বাতিল করলে কি আবার এই সব গ্যারান্টিগুলো ফিরে আসবে কিনা? মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা থাকে, সংবিধান লাগেও না। যেমন ধরেন ব্রিটেনে গণতন্ত্রের সূত্রিকাগার, ওয়েস্টমিনস্টার সিস্টেম তো ব্রিটেন থেকেই শুরু, সেখানে সংবিধান আছে, সংবিধান আছে, লিখিত নাই আর কি, লিখিত নাই, নোট আছে, প্রসিডিংস আছে, লাগে না। কিন্তু আমাদের দেশে হয় কি, লিখিত না থাকলে কবে যে না ওটা মানি না, এই জন্য লেখা দরকার আছে। কিন্তু যেটা বলা হচ্ছে 72 সালের সংবিধান, আসলে কি 72 সালের সংবিধান এখন চলছে? 17টা মেজর সংশোধন হয়েছে, এটা তো 72-এর সংবিধান নাই। আমরা তো 72-এর সংবিধানে ফিরে যাই নাই। 72-এর সংবিধান ছিল মুক্তিযুদ্ধের, সম্পূর্ণ মুক্তিযুদ্ধ নির্ভর সংবিধান। এখানে সেই ব্রিটিশ আমলের কাহিনী সংবিধানে থাকার দরকার নাই তো। সংবিধান হচ্ছে, যেটা রতনভাই বলেছে, গাইডলাইন। আমি দেশ স্বাধীন যেটা হয়েছে তার গাইডলাইন, সেটা 72 সংবিধান ছিল। এবং 72 সংবিধান লিখলেন কামাল হোসেন, উনি কেন সংবিধান বাতিলের কথা বলছেন? তর্ক করেন না, এটা প্রেস ক্লাবে বই আছে ডক্টর কামাল আহমেদের,
এখন উনি বুড়ো হয়েছে, ওনার না 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 সেটা বিবৃতি না, দিতে ডক্টর পারেনি। কামরুল সেশ পর্যন্ত বলেছেন যে সংবিধান বাতিল করার ব্যাপার না, না, উনি প্রয়োজনের last program-এ, উনি last না, সংবিধান নিয়ে যে আমার আলোচনা কথা সেখানে হচ্ছে, কিন্তু আমার বলেছেন। তা না, ওনার সংবিধান বই উনি নিজে বাতিল চান। না, উনি এখন একা চলতে পারে না, ওনার লিখিত বই প্রেস ক্লাবে এখনো আছে, উনি ওনার নিজের লেখা বই, সুতরাং মুক্তিযুদ্ধে কার কি ভূমিকা, নেগোসিয়েশন কত দূর হয়েছে সব লেখা আছে ওই বইতে, ওনার বইতে। এখন যদি উনি বলেন, আমার কথা হলে সংবিধান সংস্কার হতে পারে, পতাকা বদলে গেছে অনেক দেশে, আমেরিকার পতাকা বদলে গেছে, আপনার জাতিসংগীত বদলে যেতে পারে, বিজ্ঞানের সাথে যেতে পারে, কিন্তু এখন যে ফর্মে উত্থাপিত হলো, যেমন সংস্কার, আমি তো লিখেছি সংস্কার শুধু কোঠা সংস্কার ছিল দাবি ছাত্রদের প্রথমে, কিন্তু এই সরকারের শেখ হাসিনার একগুঁয়েমি, দাম্ভিকতা, স্বৈরাচারী মনোভাব এটাকে শেষ পর্যন্ত এক দফায় নিয়ে আসছে, ফেসিবাদ বিলোপ। এটা ছিল 9 দফা দিন থেকে শেষে 1 দফা। ফ্যাসিবাদ বিলোপটাই হচ্ছে মূল মূল টার্গেট, জায়গাটা, সবার কিন্তু ফসিবাদ সেই বিলোপটা দাবিটি এটা যদি শেষ- ইন্টারপ্রিটেশন দেই, ব্যাখ্যা দেই, তাহলে এটা গণতন্ত্র আসে, জি জি, অন্যান্য বৈষম্যহীন বিষয়গুলোর সমাজ আসে, মধ্যে this and that আসে। এর মধ্যে আরেকবার এটা শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকে ধন্যবাদ, দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। এই ছিল আজকের আয়োজন।